সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। প্রতিরোধ ও করোনা থেকে মুক্তি পেতে মানুষ খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছে চিকিৎসক, গবেষক ও দেশি বিদেশি স্বাস্থ্য সংস্থার রকমারি ব্যবস্থাপত্র। মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, উকুন মারার ওষুধ থেকে প্লাজমা থেরাপি, সবশেষে এ যেন মানুষের নিঃশ্বাস আর জীবন নিয়ে প্রতারণার বেসাতি। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আষাঢ় বাণিজ্য। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আছেন মোহাম্মদ আয়ুব হোসেন, পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর, এবং মুজাহিদ শুভ, আমার সহকর্মী। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা গ্রেফতার। সোমবার তোলা হবে আদালতে। অনৈতিক সুবিধা নেয়া সহ নানা অভিযোগ। রিজেন্ট ইস্যুতে মুখোমুখি স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর। শোকজ করা হলো ডিজিকে। যে কোনো সময় শাহেদকে গ্রেফতারের আশাবাদ শোনালেন মন্ত্রী। সংক্রমণ ঠেকাতে খোলা জায়গার পরিবর্তে মসজিদে হবে ঈদুল আজহার জামাত। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। দেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু। দুবাইয়ে ডান্স বারে বাংলাদেশি কিশোরী তরুণীকে দিয়ে যৌন ব্যবসা। চাকরির লোভ দেখিয়ে ৮ বছরে পাচার শতাধিক। চক্রের মূল হোতা আজম খান সহ গ্রেফতার ৩। পানির তোড়ে ভেসে যাচ্ছে নতুন নতুন এলাকা। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি। বিপদ সীমার উপরে নদ নদীর পানি। দুর্ভোগে বানভাসীরা। দর্শক, শিরোনাম দেখছিলেন। মূল আলোচনায় যেতে চাই। আমরা বলছি আজকে আষাঢ় বাণিজ্য। যখন করোনা মহামারীটি শুরু হলো, ৮ই মার্চে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হলো। তারপর আমরা দেখেছি যে একের পর এক নানান আশ্বাসের বাণী। এই ওষুধ খেলে করোনা থেকে মুক্তি মিলবে, এই রকম অভ্যাস করলে করোনা থেকে মুক্তি মিলবে। সেটি যেরকম নিবন্ধিত চিকিৎসকরা দিয়েছেন, অনেকেই যারা কি বলে যে প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেননি, তারাও নানান ধরনের টোটকা নিয়ে হাজির হয়েছেন। তো এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় আমরা নাম দিয়েছি আষাঢ় বাণিজ্য। তো এইসব বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন আমাদের সহকর্মী মুজাহিদ শুভ। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মুজাহিদ শুভর রিপোর্টটি দেখে আসবো। প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের আত্মা। বাংলাদেশেও আতঙ্কিত মানুষ সামনে যা পেয়েছে খড়কুটোর মতো তাই আঁকড়ে ধরার চেষ্টা করেছে। জীবন রক্ষার তাগিদে কখনো ওষুধ, অক্সিজেন, প্লাজমা থেরাপি, এমনকি নানা ধরনের টোটকার ওপর ভরসা করেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রতিটি ক্ষেত্রেই চরম প্রতারণার শিকার হয়েছে সাধারণ মানুষ। করোনা ওষুধের নামে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ওষুধ যে মানুষ খেলো, এই জন্য যে আর্থিক ক্ষতি হলো বা তাদের যে শারীরিক ক্ষতি হলো, এটার বিচার কি আসলে রাষ্ট্র করবে কিনা? যারা এটা নিয়ে মানুষের লাইফ নিয়ে খেলতেছে, তাদের বিচার হওয়া উচিত। প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধকে কোভিড যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে আখ্যায়িত করার ঢেউ আছড়ে পড়ে বাংলাদেশে। 18 মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে ওষুধটির তীব্র সংকটে চরম বিপদে পড়েন লুপাস রোগের হাজার হাজার রোগী। ওষুধ নিয়ে মানুষ যখন দিশেহারা, তখন শক্তিশালী গবেষণা ছাড়াই প্রথম ধাপে জাতীয় গাইডলাইনে সুপারিশ করা হয় 5টি ওষুধ। অন্য দেশে ব্যবহৃত হচ্ছে এই মর্মে একের পর এক ওষুধ অন্তর্ভুক্ত করা হয় গাইডলাইনে। এতে সারা দেশের চিকিৎসক ও ওষুধ কোম্পানি লাইসেন্স পেয়ে যায় ওষুধটি বিক্রি এবং প্রয়োগের।
এরপর উকুন মারার ওষুধ আইভারমেকটিন ও অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনের কম্বিনেশনে 4 দিনে করোনা মুক্তির ঘোষণা দেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডাক্তার তারেক আলম। ভাইরাস থেকে খুব সহজেই 48 ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করতে পারে, সেটার উপর ভিত্তি করে আমরা এই ওষুধটাকে ব্যবহার করেছি। সারা দেশে এই খবর ছড়িয়ে পড়লে কয়েকদিনের ব্যবধানে মার্কেট শূন্য হয় ওষুধ দুটি। ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল ছাড়াই এখনও দেশের কয়েকটি সরকারি হাসপাতালের ভর্তি রোগীদের দেয়া হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, আইভারমেকটিন সহ কয়েক পদের ওষুধ। এছাড়াও ওষুধ কোম্পানির স্বার্থে উচ্চ মূল্যের ফ্যাভিপিরাভির ও রেমডেসিভির ওষুধ দুটিকে তড়িঘড়ি করে ব্যবহারের অনুমোদন দেওয়ারও অভিযোগ পাওয়া যায়। প্রেসক্রিপশন ছবি তুলে সারা সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিবিউশন হয়েছে। সেই 7টি ওষুধ ঢালাওভাবে মানুষ তাদের ঘরে গ্রহণ করেছে। এই ওষুধগুলোকে বন্ধ করানো একটা কঠিন কাজ হয়ে উঠতেছে। 2020 সালে পৃথিবীর বহু দেশে এই মহামারী চলছে, এই 210টা দেশেই চলছে। পৃথিবীর খুব কম দেশেই এইভাবে ঢালাওভাবে লক্ষ লক্ষ লোক গ্রহণ করেছে, এটা পৃথিবীর খুব কম দেশে। এই দুষ্টচক্রটাকে ভাঙার জন্য অবশ্যই সরকারের নিজেকে সেই কথিত লুটেরা ধনিক শ্রেণী বা প্রভাবশালী মহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে। কোভিড আইসিইউতে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই আক্রান্ত হবার আগে বা পরে কয়েক পদের ওষুধ সেবন করেছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান। চিকিৎসকদের মধ্যে অনেকে এটা গ্রহণ করেছে, তবে আমাদের অবজারভেশন হলো যে অলমোস্ট সব রোগী এই ওষুধগুলো খেয়ে আসছে। যদি এই ওষুধগুলো এমনই কার্যকরী হতো তাহলে তো সবাইকে আর হাসপাতালে আসতে হতো না। তো দেখা গেছে যারা খেয়েছে তারাও যা রেজাল্ট, যারা খায়নি তারও তার রেজাল্ট। কোনো ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই গণমাধ্যমে সফলতার এমন দাবি নৈতিকতা বিবর্জিত কিনা সেই প্রশ্নের উত্তর জানতে ডাক্তার তারেকের মুখোমুখি হয় সময় সংবাদ। প্রথম থেকে আমি বলেছি প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের সঙ্গে কথা না বলে আপনারা খাবেন না। অবশ্যই এটা ভুল তো বটেই। আমরা যেটা করি, আমরা যেভাবে হাইড্রোক্সিক্লোরোকুইনও বাজারে আউট করেছি, আমরা আইভারমেকটিনও আউট করে দিয়েছি, ডক্সিসাইক্লিন 2 টাকার ক্যাপসুল সেটাও বাজারে পাওয়া যাচ্ছিল না মাঝখানে। সো দোজ থিংস আর সার্টেনলি বাই অন প্রিন্সিপাল নট রাইট। করোনা মহামারীর চলমান বাস্তবতায় এখন দেখা যাক ওষুধ বাজারের অবস্থা। কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও রাতারাতি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আশায় ভিটামিন সি, জিঙ্কও চলে যায় নাগালের বাইরে। ওষুধ বিশেষজ্ঞরা বলছেন কয়েক মাসের ব্যবধানে অন্তত 50 লাখ মানুষকে অপ্রয়োজনে গেলানো হয়েছে বিভিন্ন পদের ওষুধ। স্ক্যাবো 6 নামের এই ওষুধের এক পিসের খুচরা মূল্য যেখানে 5 টাকা, সেটি সাধারণ মানুষ 25 থেকে 30 টাকা পর্যন্ত দামে কিনে নিয়ে গেছে, এমনটি বলছেন বিক্রেতারা। দেখা গেছে একজন আসলো, এসে হিসাব করলো তার পরিবারের লোক কয়জন, তার অফিসের লোক কয়জন, বা তার ব্যবসা প্রতিষ্ঠানের লোক কয়জন, এবং এক্সট্রা আরও 2-3 পাতা বেশি নিয়ে রাখছে যে যদি ভবিষ্যতে লাগে। দামের হিসাব করে নেই যে পারলে দোকান সহতে নিয়ে যেতে। ওষুধ নিয়ে হতাশাগ্রস্ত মানুষ এবার ভরসা করে অক্সিজেনের ওপর। হাসপাতালের চরম অব্যবস্থাপনায় আশাহত হয়ে 4-5 গুণ দামে ঘরেই মজুত করতে থাকে অক্সিজেনের সিলিন্ডার। কখন কিভাবে কোন রোগীকে কি পরিমাণ অক্সিজেন দিতে হয় সেই ধারণা ছাড়াই পাল্লা দিয়ে চলে সিলিন্ডার কেনার ধুম। কয়েক লিটার অক্সিজেনের ওপর নিশ্চিত নিরাপত্তার এই ভ্রান্তি ভুক্তভোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন আইসিইউ বিশেষজ্ঞরা। যখন ওনার অক্সিজেনটা একেবারেই জরুরি প্রয়োজন হলো, ওই সময়টা কিন্তু দেখা গেল যে অক্সিজেনটা এমটি হয়ে গেল। ওনার বাসায় যদি এই সিলিন্ডারটা না থাকতেন তাহলে কিন্তু উনি ওনার শ্বাসকষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি হাসপাতালে অথবা একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করতেন। বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে আসার সিদ্ধান্ত নেওয়া এবং ভর্তি হওয়া, এর মাঝখানে যে 3 থেকে 4 ঘন্টার যে গ্যাপ, এই 3 থেকে 4 ঘন্টায় কিন্তু ওনার যা ক্ষতি তার ক্ষতিটা কিন্তু হয়েই গেল।
এর মাঝেই শুরু হয় প্লাজমা থেরাপির তোড়জোড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্লাজমা নিয়ে হাহাকারের সর্বোচ্চ সুযোগ নেয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো। এখন পর্যন্ত এফডিএ বলেন, WHO বলেন, কেউ কিন্তু এটাকে থেরাপি হিসাবে পারমিট করেনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট বের হয়েছে। কেউ কেউ বলছেন যে এগুলি খুবই ভালো কাজ করেছে, কেউ কেউ বলছেন যে এগুলি কোনো কাজই করেনি। এই অবস্থা থেকে কোনো চিকিৎসা দেওয়ার আগে আমাদেরকে কিন্তু নিয়ম নীতি ফলো করা দরকার। ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ কয়েকটি সরকারি হাসপাতালকে অনুমোদন দেয়া হলেও দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতালে চলছে প্লাজমা ব্যবসা। আন্তর্জাতিক গবেষণায় মৃদু সংক্রমণের শিকার ও মুমূর্ষু অবস্থায় থাকা রোগীকে প্লাজমা দিয়ে কোনো লাভ না হলেও দেশে তা দেয়া হচ্ছে গণহারে। প্রত্যেকবার প্লাজমার জন্য নেওয়া হচ্ছে 10 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। অনুমোদন না থাকলেও নিজস্ব প্রাইভেট চেম্বারে প্লাজমা দেবার অভিযোগ ওঠে বাংলাদেশে প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডাক্তার এম.এ. খানের বিরুদ্ধে। আসলে অনেকেই যার যার মতো করে নিচ্ছে, এটা বৈধ অবৈধ বুঝি না। মানুষ তো আসলে বাঁচার জন্য অনেক কিছু আজকাল অনেক চিকিৎসা দিচ্ছে, যেহেতু সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই। আমি তো আসলে ওইটা একটা ট্রায়াল শুরু করেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওইটার বাইরে যদি দেওয়া হয় সেটা নিয়ম মেনে দেওয়া যেতে পারে, ওইটাও একটা ট্রায়ালের অংশ হিসাবে। আর্থিক ও শারীরিকভাবে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি বিবেচনায় বিভ্রান্তি সৃষ্টিকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর আহ্বান বিশেষজ্ঞ এই চিকিৎসকের। ওষুধ বিক্রির এই মহোৎসবে কতিপয় চিকিৎসকের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতাকে কিভাবে দেখেন, এটা অবশ্যই অন্যায় এবং এটা আমাদের চিকিৎসার আচরণবিধি বা চিকিৎসার নৈতিকতার আচরণবিধির সম্পূর্ণই পরিপন্থী। তবে মহামারীর সময়ে চিকিৎসকদের এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে দেখছে না বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল। মহামারীর সময় একেবারে ওই যৌক্তিক নিয়ম চলে না। এখনো রেমডেসিভির দেওয়া হচ্ছে, ক্লারিটাভির দেওয়া হচ্ছে, দুইটা ভাইরাল লোক। কিন্তু এটা কি অ্যাকচুয়াল কাজ করে কিনা যায় না, কিন্তু এটাকে মানা করছে না কেন? যে অন্তত উপকার না করলে অপকার তো করছে না। তো সেই বিবেচনায় এই যে এখন আমরা এটাকে চট করে অপরাধ বলতে পারি না, কিন্তু আমরা এটাকে নিরুৎসাহিত করা উচিত। দিশেহারা মানুষ বারবার দিকহারা হলেও কোনো কার্যকরী উদ্যোগ নিতে দেখা যায়নি স্বাস্থ্য বিভাগকে। চলমান চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করে ভবিষ্যতে কার্যকরী পদক্ষেপ নেবার আশ্বাস দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। যত দিন যাচ্ছে এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের, মানুষ যাতে সাফার না করে, যথাযথ প্লাজমা থেরাপিটা যাতে পায়, এই জন্য কিন্তু এখন এখানে রেজিস্টার মেনটেন করা হচ্ছে। গত কয়েকদিন যাবতই আমি শুনেছি প্লাজমা নিয়ে ব্যবসা করছে, প্লাজমা নিয়ে প্রতারকরা রাস্তায় নামছে, সেইগুলো কিন্তু দমন করার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। করোনা মুক্তির এখনো অনেকটা পথ বাকি। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা নির্বিকার থাকলে আতঙ্কিত মানুষ বাঁচার জন্য বেছে নেবে নতুন নতুন অনুষঙ্গ। হয়তো সেখানেও প্রতারিত হতে থাকবে দিশেহারা মানুষ। দেখছিলাম আমার সহকর্মী মুজাহিদ শুভর তৈরি করা রিপোর্টটি। একটু শুরুতে শুভর সঙ্গে যুক্ত হতে চাই, তারপরে আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের বক্তব্য শুনবো। মুজাহিদ, শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের রিপোর্ট সংগ্রহ করেন, স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টগুলো তৈরি করেন এবং এই করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আপনি বিভিন্ন সময় এই রিপোর্টগুলো সংগ্রহ করছেন, সময় টেলিভিশনে সেগুলো অন এয়ার হচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি? এই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা আপনি রিপোর্টে দেখিয়েছেন যে প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিতে যিনি রয়েছেন অধ্যাপক এম.এ. খান, তিনিও প্লাজমা থেরাপি দিচ্ছেন বাছ বিচার ছাড়াই। এই উকুনমারার ওষুধের সঙ্গে আরেকটি ওষুধ মিলিয়ে সেটিকে করোনা মুক্তির জন্য ব্যবহার করা হচ্ছে। অধ্যাপক ডাক্তার তারেক আলম তিনি নিজেও বলছেন। তো সব কিছু মিলিয়ে কেন হঠাৎ করে বিশেষজ্ঞ চিকিৎসকরাও এবং আবার সাধারণ মানুষও ডাক্তারের পরামর্শ ছাড়াই হিরিক দিয়ে ওষুধ কিনছেন? কি আপনার পর্যবেক্ষণ, শুভ? আমার কাছে মনে হচ্ছে যে মানুষ ব্যাপকভাবে আতঙ্কিত। এই বিষয়টি নতুন করে আসলে নতুন একটি ভাইরাসকে ফেস করতে হচ্ছে, কিন্তু মানুষ আসলে আমরা সবসময় দেখেছি যে টেস্ট করা নিয়ে এক ধরনের ঝামেলায় পড়েছিল, কিন্তু যারা টেস্ট করতে পেরেছেন অথবা পারেননি, মানুষ চিকিৎসা নিতে গিয়ে সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছে। কারণ মানুষ সবার আগে
আঁকড়ে ধরতে চেয়েছে আসলে ওষুধের যে আসলে কাজ হচ্ছে না, এই বিষয়টি কিন্তু একটু কিছু দূর যাওয়ার পরে কিন্তু মানুষ বুঝতে পেরেছে। এরপরে মানুষ অক্সিজেনের কাছে গিয়েছে এবং এখন আসলে প্লাজমা থেরাপি নিয়ে কথা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওষুধ যে কোম্পানিগুলো আছে যারা সবসময় নির্ধারিত মূল্যের থেকে অনেক বেশি দামে ওষুধ বিক্রি করছে, তারা কিন্তু এই মানুষের আতঙ্ককে পুঁজি করে আসলে এক ধরনের ব্যবসা করেছে। বলা যায় এটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা তারা করেছে। আমরা বিভিন্ন দোকানে গিয়ে, ফার্মাসিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি যে ওষুধটি 10 দিনের জন্য হয়তো মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে, সেই ওষুধটি 10 দিনের ভেতরে আরো 5-6টা কোম্পানি একইভাবে সেই ওষুধ বানিয়ে নিয়ে মানুষের কাছে হাজির হয়েছে। কিন্তু এখানে সবথেকে যেটি দুর্ভাগ্যজনক বিষয় যে যখন কোন ওষুধের ট্রায়াল বাংলাদেশে চলছিল, সেই সময় কিন্তু কতিপয় চিকিৎসককে আসলে ঢালাওভাবে সবগুলো চিকিৎসককে আসলে ব্যবহার করার চেষ্টা করেছে ওষুধ কোম্পানিগুলো। আমরা অভিযোগ পেয়েছি যে বিভিন্ন চিকিৎসককে মেসেজ পর্যন্ত দেওয়া হয়েছে এই ধরনের ওষুধ লেখার জন্য। একটা প্রেসক্রিপশনকে ঢালাওভাবে ব্যবহার করা হচ্ছে, গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক যেটি যে যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল, যখন ফলাফল আমরা পাইনি, তার আগেই কিন্তু এইসব চিকিৎসকদেরকে নিয়ে বিভিন্ন ওয়েবিনার করা, সেমিনার করা অনলাইনে এবং বিভিন্ন ধরনের ওষুধ লঞ্চিং পর্যন্ত করা হয়েছে। যখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এখানে যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, আমি চিকিৎসকরা প্লাজমা থেরাপি নিয়ে কথা হচ্ছে। শুভ, শুনছেন আপনি আমার কথা? আমি জানতে চাচ্ছি, এই যে আপনি যেটি বলছেন যে ওষুধ কোম্পানিগুলো তো বরাবরই এরকম চিকিৎসকদেরকে নানাভাবে প্রভাবিত করার কিংবা তাদেরকে দিয়ে নিজেদের কোম্পানির ওষুধ লিখিয়ে নেওয়ার একটি চেষ্টা করেছে, করোনাকালেও হয়তো করেছে, কিন্তু মানুষ আতঙ্কিত। সেটি কেন? যে হাসপাতালে গিয়ে সেবা পাচ্ছেন না কিংবা চিকিৎসা খাতে অব্যবস্থাপনা, এসব কারণেই কি মানুষ এই ধরনের টোটকা চিকিৎসা কিংবা নিজেদের চিকিৎসা নিজেরাই করা এই দিকে ঝুঁকেছে? মানুষ যে চিকিৎসা পাচ্ছে না, মানুষের চোখের সামনে তাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, এটা তো চরম বাস্তবতা। এটি থেকেই আসলে আতঙ্কের শুরু। কিন্তু মানুষ কিন্তু যখন হাসপাতালে যখন জায়গা পায়নি, তখন কিন্তু নিজেই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। জি, ধন্যবাদ শুভ, আমাদের সঙ্গে থাকবেন। আবার আপনার সঙ্গে আমি যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে, ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অধ্যাপক সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বঙ্গবন্ধু মেডিকেলের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান। আমি যতদূর জানি যে আপনি বাংলাদেশ ফার্মাকোলজি সোসাইটিরও সভাপতির দায়িত্বে রয়েছেন। তো এই যে ওষুধ নিয়ে, করোনার ওষুধ নিয়ে কেন এই বেসাতি? আমাদের রিপোর্টার দেখিয়েছেন যে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও এই রকম কাজের সঙ্গে জড়িয়ে গেছেন। তো এর পিছনে কি শুধুই ওষুধ কোম্পানিগুলোর প্রলোভন, নাকি নিজেদের কোনো স্বার্থ হাসিলের চেষ্টা? কোনটা বলবো আমরা? এই কেন এই আশার বাণিজ্য? ধন্যবাদ জনাব রুমেল। প্রশ্নটা হচ্ছে, এখানে আপনি যে প্রশ্নটা করছেন সেটা খুব স্পষ্ট, যে বোঝা যাচ্ছে বেশ কয়েকটা পক্ষ আছে। বাংলাদেশে যে আশার বাণিজ্যটা শুরু হয়েছে কোভিড-19 চলাকালীন অবস্থায়, সেখানে আমরা যদি ভাবি যে এই আশাটা তৈরি হলো কিভাবে, আশা তৈরি হওয়ার প্রক্রিয়াতে কারা কারা পক্ষ ছিল। একটা ওষুধ সম্পর্কে সারা জাতিকে এইভাবে, কোভিড এই মহামারীটা তো শুধু বাংলাদেশেই নেই, সারা পৃথিবীর 200 দেশের বেশি মহামারী চলছে, কিন্তু এইরকম আতঙ্কগ্রস্ত পৃথিবীর সব দেশের মানুষই, কিন্তু তাদের সামনে এই আতঙ্কের সমাধান হিসেবে ওষুধ পাওয়া যায় এইভাবে, এবং সেই ওষুধগুলো আমরা অন্যান্য দেশের সঙ্গে এই দেশে পার্থক্য হচ্ছে, অন্যান্য দেশে একজন যদি বলেন যে এক্স ওষুধটি পাওয়া যায় এটিও এই কাজের জন্য, একজন মানুষ চাইলেই এক্স ওষুধটি কিনে তার নিজে গ্রহণ করতে পারবেন না অধিকাংশ দেশে। বাংলাদেশে যেটা ঘটেছে, বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, ওভারঅল সকল মিডিয়াতে বিভিন্ন ফর্মে আসলে ওষুধের নাম উচ্চারণ করে তার সুবিধার কথা বলা হয়েছে। এগুলো অনেক ক্ষেত্রে বলেছেন চিকিৎসকরা, অনেক ক্ষেত্রে সাধারণ আলোচকরা, কেউ বিশেষজ্ঞ কেউ বিশেষজ্ঞ নয়, কিন্তু এর ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে সাধারণ মানুষ কতগুলো ওষুধের নাম জেনে গেছে, এবং ওই ওষুধগুলো তারা ভেবেছেন যে ওষুধগুলো দিয়ে হয়তোবা এই রোগ থেকে বের হওয়া যাবে। এই জায়গাটাতে আসলে আমরা মনে করি যে বাংলাদেশে মহামারী চলমান অবস্থায় মিডিয়া, মহামারী চলমান অবস্থায় পেশাজীবীরা, মহামারী চলমান অবস্থায় ওষুধ উৎপাদক, ওষুধের দোকানদার এবং ওষুধের নিয়ন্ত্রক সংস্থা, এই যে বিভিন্ন পক্ষ যারা মানুষকে আসলে সত্যিকারের যৌক্তিক ব্যবহারের জন্য একটি বাস্তব অবস্থা তৈরি করতে পারতেন, এই বিভিন্ন পক্ষ তাদের দায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন আংশিক বা সার্বিক। এবং এর ফলে আসলে যে ঘটনা আপনি বললেন যে চিকিৎসক, অচিকিৎসক, সাধারণ মানুষ, প্রেসক্রিপশনের ফরম্যাট, প্রিন্ট, ওষুধ কোম্পানি প্রমোশন, ঢালাও ভাবে কোটি কোটি মানুষ, আতঙ্কগ্রস্ত মানুষকে তাদের সামনে XYZ নামে প্রথম 1 মাস 2টো ওষুধ, আবার অন্য 2টো ওষুধ,
এইভাবে বারবার সামনে আনার কারণে এই আতঙ্কগ্রস্ত মানুষ, যেটা আপনি প্রথমেই উপস্থাপনা খুবই সুন্দর করে বলেছেন যে খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করেছে, ঠিক একইভাবে এই আতঙ্কগ্রস্ত মানুষের সামনে যখন ওষুধগুলোকে রেমেডি আকারে উত্থাপন করা হয়েছে, ওনারা এগুলো ঘরে সংগ্রহ করেছেন। এবং আপনাদের রিপোর্টও খুবই সুন্দর দেখেছি যে একসময় ওষুধ বাড়তে বাড়তে গিয়ে সেটা অক্সিজেন পর্যন্ত চলে গেছে। তো আমরা মনে করি যে আসলে এই বাংলাদেশে যখন মহামারী চলছে, এই অবস্থায় ওষুধের নাম উচ্চারণ করে এটাতে এই রোগ ভালো হবে, যার পক্ষে তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এই কর্মকাণ্ডটির সঙ্গে যারাই সম্পৃক্ত ছিলেন, সেটা মিডিয়া, যেমন আজকে যদি আপনি আমাকে চিকিৎসক হিসেবে উপস্থাপিত করেছেন, আমি যদি একটা ওষুধের নাম উচ্চারণ করি, এটা আমার রেসপন্সিবিলিটি। একই সঙ্গে মিডিয়ার আসলে এই গাইডলাইন গুলো, প্রিন্সিপাল গুলো ফলো করা দরকার। একই সঙ্গে এখানে রেগুলেটর আছে, ওনাদেরও এনশিওর করা দরকার যেন এটা অন এয়ার যিনি বলছেন ওনার এটা প্রমোশন বলা যায়। এটা কিন্তু বাংলাদেশে একটা গাইডলাইন আছে, কোড অফ ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস, এবং সেখানে আমাদের অর্ডিন্যান্স আছে, এখানে ডিরেক্টর আছেন হসপিটাল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, একদম কোর্ট থেকে ডিরেক্টিভস আছে যে যে কোনো মিডিয়াতে যদি কোনো ওষুধ কোনো উপকার করে বলে দাবি করা হয়, সেটাই বিজ্ঞাপন। একদম এই ভাষাতেই কোর্টের জাজমেন্ট আছে, আমি একদম এখানে কোর্ট আনকোর্ট বলতেছি এইভাবে। সো এই জায়গাতে এটা একটা বিজ্ঞাপন হয়ে গেছিল এগুলো সবগুলো, এবং এগুলো অনুমোদন ছাড়া বিজ্ঞাপন। কারণ ওনারা যে সমস্ত ড্রাগকে অ্যান্টিভাইরাল অনুমোদন দিয়েছে, আমরা সেটাকে কোভিড এর ওষুধ হিসেবে বাজারে এই টেলিভিশনে অথবা পত্রিকায় বলেছি। এগুলো এখানে ডিরেক্টর সাহেব আছেন, ওনারা কোন ওষুধকে, একটি মাত্র ওষুধকে সীমিত আকারে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছেন কোভিডে, আর কোন ওষুধকে কোভিড এর জন্য অনুমোদন নাই। সেই ক্ষেত্রে এগুলোকে কোভিড নিরাময়ের ওষুধ হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে আমরা যারা করেছি, যারা প্রচার করেছি প্রত্যেকে, এবং যারা এটা বিক্রির ব্যবস্থা করেছি, যারা এগুলোকে প্রিন্ট করে ক্যামেরাতে ছবি তুলে তুলে প্রমোট করেছি, প্রত্যেকে আমরা কেউ দায় এড়াতে পারি না আসলে। জি স্যার, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন। একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমি আবারও আলোচনায় ফিরছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, ফোনটি কেটে গেছে, আমরা আবারও তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি একটু যুক্ত হতে চাই মোহাম্মদ আইয়ুব হোসেনের সঙ্গে, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক। জনাব আইয়ুব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। অধ্যাপক সাইদুর রহমান বলছিলেন যে আপনার রেগুলেটরি সংস্থা। আমি একটু পেছনে ফিরতে চাই। আজকে থেকে মাসখানেক বা এরকম সময় আগে একটি ওষুধ কোম্পানি একটি প্রেস কনফারেন্স ডাকলো আপনাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে। সেখানে তারা গণমাধ্যমের হাতে যে প্রেস রিলিজটি দিয়েছিল, সেখানে তারা দাবি করলো যেটি করোনার প্রতিষেধক। সঙ্গে সঙ্গে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করলেন, তখন দেখা গেল যে এটি করোনার প্রতিষেধক নয়। আপনাদের এখান থেকেই প্রতিবাদ করা হলো সেই ওষুধ কোম্পানিটিকে, আপনারা এটি কেন লিখেছেন। তখন তারা বলেছেন যে এটি আমরা আসলে ছাপার ভুলে লিখেছি। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যখন এই রকম আশার বাণিজ্য চলছে, তখন আপনারা বিষয়গুলো নজরে রেখেছেন কিনা, কিংবা আপনারা কিভাবে তদারক করছেন? জনাব আইয়ুব হোসেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে আপনারা সবাই অবগত আছেন যে যখনই 8 মার্চ বাংলাদেশে কোভিডটা ধরা পড়লো, এবং এর আগে থেকে আমরা বাংলাদেশে আসতে পারি সেই ধরনের একটা শঙ্কায় ছিলাম। তো ওষুধ প্রশাসন সবসময় যে ওষুধটা কোভিডের জন্য নির্দিষ্ট নয়, কিন্তু সারা বিশ্বে আলোচিত হচ্ছে বা আমাদের ডক্টররা সেটা করছেন, সব সময় সেই ওষুধগুলাকে বাজারে সহজলভ্য করার জন্যই চেষ্টা করেছে। এবং আপনার বিভিন্ন ওষুধ কোম্পানির সাথেও আমাদের ডিজি মহোদয় মিটিং করে তাদেরকে ওষুধগুলা উৎপাদনের বিষয়ে পরামর্শ দিয়েছেন। সেই হিসাবে যে কোভিডকে মোকাবেলার জন্য যে কোভিড চিকিৎসায় এই ওষুধগুলো আপনার ব্যবহার হচ্ছে, সেই হিসাবে ওষুধ প্রশাসনের যে দায়িত্বটুকু সেটা বাজারে সেটা সহজলভ্য করার চেষ্টা করেছে। এবং আপনারা ওষুধ কোম্পানিগুলোকে পরামর্শ দিয়েছেন, কিন্তু আপনাদের পরামর্শগুলো কোম্পানিগুলো মানছে কি মানছে না, সেটির তদারক কতটুকু করেছেন? হ্যাঁ, সেই পরামর্শ অনুযায়ী বাজারে যাতে ওষুধটা সহজলভ্য হয়, সেখানে আমরা বাজার মনিটরিং করেছি। এবং বাজারে যাতে যে প্রথম পর্যায়ে আপনারা যেটা দেখেছেন যে যখন একটা ওষুধের কথা আসলো যে এটা করোনা রোগে ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন, যে সেটা কিন্তু বাজার থেকে যেটা বাজারে ছিল সেটা থেকে কিন্তু সাধারণ মানুষ যাদের কোভিড হয়নি সেও কিন্তু কিনে নিয়ে গেছে। তো সেখানে একটা অভিযোগ এসেছিল মিডিয়া মানে সব দিক থেকেই যে বাজারে হাইড্রোক্সিক্লোরোকুইনের সংকট। তখন ওষুধ প্রশাসনের যে দায়িত্বটুকু সেটা বাজারে সেটা অ্যাভেলেবেল করা তার দায়িত্ব।
এবং ডক্টররা সেটা ব্যবহার করবেন, এটা ডাক্তারদের দিক থেকে সেটা তাদের প্রেসক্রিপশন। এবং আমরা যখন দেখলাম যে এটা হাইড্রক্সিক্লোরোকুইনটা বাজার থেকে এরকম হয়ে গেছে, তখন কিন্তু এটা আমরা যারা তৈরি করছে তারা যাতে বাজারে না দেয় সেই জন্য তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, এবং সেগুলো যাতে সরকারের হাতেই থাকে কন্ট্রোলটা, সেখানে আমরা হাতে নিয়ে নিয়েছি। এবং হসপিটালে সেটা মানে সাপ্লাই যাতে করা হয় সেই ধরনের পরবর্তীতে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনো ঔষধ ক্রেতা কিনতে না পারে সেই ধরনের আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আমরা আপনার গণমাধ্যমে ব্যবস্থা আপনারা নিয়েছেন, কিন্তু বাজারে যে কোনো একেবারে ছোট ফার্মেসি, পাড়ার গলিতে যে ফার্মেসি সেখান থেকে শুরু করে ওষুধ পাড়া বলে যেগুলো পরিচিত, আপনার পুরান ঢাকার মিটফোর্ড বলা হোক, ঢাকার শাহবাগ বলা হোক, কিংবা হাতিরপুল, যেসব জায়গাতে বড় বড় ফার্মেসিগুলো রয়েছে সেসব জায়গাতে তো মানুষ দেদারসে কিনছে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ। কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? প্রেসক্রিপশন ছাড়া কিনছে, যখন এসব অভিযোগগুলো আমাদের কাছে আসলো তখন আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আমরা করেছি, যে সতর্ক করেছি, এবং সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে যাতে এইসব ওষুধগুলা না কিনে সেই ধরনের নিরুৎসাহিত আমরা করেছি, এবং বলেছি যে এটা অপ্রয়োজনে কিনা নিষিদ্ধ। জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার সঙ্গে যুক্ত হবো। একটু আমার সহকর্মী মুজাহিদ শুভর সঙ্গে যুক্ত হতে চাই। মুজাহিদ শুভ, আপনার রিপোর্টে আপনি দেখিয়েছেন যে একজন ওষুধ বিক্রেতা বলছেন যে মানুষজন কি বলে যে একেবারে দেদারসে কিনে নিয়ে গেছে, এক একজন পাতার পর পাতা কিনে নিয়ে গেছেন। তো যারা ওষুধ বিক্রি করছেন তারা কি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করতে পারেন? তাহলে এই বিক্রেতারা কেন এই সাধারণ মানুষজনের কাছে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করেছেন, সেই প্রশ্ন কি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আপনি, শুভ? তাদের কাছে এই প্রশ্ন করা হয়েছিল। তারা যেটি বলেছেন যে করোনা মহামারীর কথা বলে মানুষ তার পরিবার, সহকর্মী অথবা প্রিয়জনদের জন্য ওষুধ যখন তারা কিনে নিয়ে গেছে, তারা জোরাজোরি পর্যন্ত করেছে। আপনি বিক্রেতার এখানেই কথা শুনেছেন যে পারলে তারা ওষুধের দোকান পর্যন্ত তুলে নিয়ে যায়। মানে প্রতিদিন তারা এসেছে, ওষুধ কিনেছে। 10 দিন 12 দিন যে এই ধরনের সংকটটি ছিল, সেই সময় কিন্তু কোনো মানুষকে তারা থামাতে চাননি, কিন্তু তাদের কথা শুনে মনে হয়েছে যে আসলে তারা থামাতেও চাননি। প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের ব্যাপারে যে কিছু দায়িত্বশীল চিকিৎসকও যে পরামর্শ দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কথার মধ্যে মনে হয়েছে যে তারা আসলে প্রেসক্রিপশন দেখে এটা দেননি। আরেকটি ব্যাপার হচ্ছে যে যতগুলো ওষুধ আসলে মানুষ এখান থেকে কিনে নিয়ে গেছে, ওষুধ প্রশাসন অধিদপ্তর বারবারই বলে থাকে যে প্রেসক্রিপশন ছাড়া আসলে ওষুধ কেউ দেয় না, কিন্তু এই জিনিসটা বাস্তবিক অর্থে আমরা নিজেরাও আসলে চেক করে দেখেছি যে ওষুধ দিচ্ছে কি দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু তারা এইরকম কোনো বাজ বিচার করে না যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে কি দিবে না। সবসময় তারা মানুষ কিনতে আসলে সহজেই তারা মানুষকে তাদের দিয়ে দিচ্ছে। শুভ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকুন। আমি অধ্যাপক সাইদুর রহমানের সঙ্গে আবারও যুক্ত হতে চাই। অধ্যাপক সাইদুর রহমান, শুরুর দিকের আলোচনায় আমার সহকর্মী মুজাহিদ শুভ যে দাবি করেছেন, কিংবা রিপোর্টিং করার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তার যে পর্যবেক্ষণ, যে হাসপাতালগুলোতে সেবা না পাওয়া, ব্যবস্থাপনাগত ত্রুটি ইত্যাদি কারণেই মানুষজন এরকম আষাঢ় বাণিজ্যের স্রোতে গা ভাসিয়েছেন, খড়কুটোর মতো যা যখন শুনেছেন সেটি আঁকড়ে ধরতে চেয়েছেন। তো এই প্রেক্ষাপটে আমি প্রশ্নটি করতে চাই আপনাকে। আজকে আপনি নিশ্চয়ই জেনেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গতকালকে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। আজকে সে ব্যাপারে শোকজ করা হয়েছে ডিজি হেলথকে। এর আগে গত কয়েকদিন ধরে রিজেন্ট হাসপাতালের যে একের পর এক অনিয়ম, দুর্নীতির চিত্র আসছে, যে কেজির কথা আসছে, তো এই যে বিষয়গুলো, এগুলোর কারণেও কি মানুষজন এই নিজেদের মতো করে নিজেদের চিকিৎসা, নিজেদের ওষুধ নিজেরাই কেনার চেষ্টা কোনো ধরনের বাদ বিচার না করেই করেছে কি? আপনার কি মনে হয় স্যার? যেগুলোর কথা বললেন, যে দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ড যেগুলো চলেছে এই মহামারী চলমান অবস্থায়, এখানে ডায়াগনোসিস নিয়েও হয়েছে, চিকিৎসা নিয়েও হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রতিষ্ঠানের নাম বলেন, একটি ডায়াগনোসিস নিয়ে আর একটি চিকিৎসার ক্ষেত্রে ইনভলভ ছিল। কিন্তু ওভারঅল যদি বলি আমরা, যে এনাদের ওভারঅল এই ঘটনার কন্ট্রিবিউশন সারা দেশব্যাপী, আসলে যদি বলি যে সারা দেশব্যাপী এই আষাঢ় বাণিজ্যের পেছনে এই ধরনের দুর্নীতিগুলোর প্রভাব খুব অনেক বেশি না। কারণটা হচ্ছে এইখানে মূল প্রভাবটা ছিল হচ্ছে মানুষ, যেটা আপনি প্রথমে চিহ্নিত করার চেষ্টা করেন, চিকিৎসা পাচ্ছেন না। প্রথমে তারা আতঙ্কগ্রস্ত ছিলেন, রোগ নির্ণয়ের অসুবিধা ছিল, এবং তাদের সামনে আসলে কোনো স্পষ্ট দৃশ্য ছিল না। এই যে কথাটার পরের দিকে আস্তে আস্তে হয়েছে যে শতকরা 80% মানুষ আসলে লক্ষণ চিকিৎসা ভালো হবে, এই বিষয়টা স্পষ্ট না থাকে। সবাই সনাতনী অর্থে মানুষের মাথায় সবসময় কাজ করে যে তাদের কোনো অসুখ হলে ওষুধ পাবে,
অর্থাৎ এই যে দুর্নীতিগুলো এগুলো এক্সপেডিট করেছে, এগুলো রিজিয়নালি বা ছোট ছোট করে কোনো কোনো জায়গায় জায়গায় এগুলো এই ঘাটাকে আরো বড় করে দিয়েছে। কিন্তু প্রধান ঘাটা যে তৈরি হলো বাংলাদেশে, সারা দেশের আতঙ্কগ্রস্ত মানুষ গেলানো হলো, এবং সেই গেলানোর পেছনে এই অবদানটা হচ্ছে আমার মতো মানুষ যারা এরকম মিডিয়াতে এসে বললাম, এবং ওনারা যতই বলুন না কেন ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে 2,30,000-এর মতো ফার্মেসি, তার মধ্যে 5,000 ফার্মেসি পাওয়া যাবে না যারা স্ট্রিক্ট করে যে প্রেসক্রিপশন ছাড়া আমি ওষুধ দিব না। এরকম ভাবে 2,35,000-এর মধ্যে 5,000 ফার্মেসিও দেশে পাওয়া যাবে না। তার মানে 2,25,000 ফার্মেসি অলমোস্ট সমস্ত ড্রাগকে কাউন্টার হিসেবে ট্রিট করে এবং মানুষকে দিয়ে দেয়। এরকম একটা বাস্তবতাতে যখন ওষুধের নাম বলা হয় এবং মানুষ দেখতে পায় তার প্রতিবেশীর মৃত্যু, তার আত্মীয় স্বজনের মৃত্যু, স্বাভাবিকভাবে একটা রেসপন্স হিসেবে উনি যেই XYZ যেটার নামই জানেন উনি এনে ঘরে রাখেন এবং খান। অর্থাৎ এই আশার বাণিজ্যের যে বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছিল সেটা প্রথম থেকে আমরা আসলে সঠিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছি। আমি চিকিৎসক ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ফোনটা আমি পেয়েছিলাম স্যার, দর্শকের ফোনটা পেয়েছি, ফোনটা নিয়ে আবার আসছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে আহসানুল ফরিদ, আমি ধানমন্ডি থাকি। আমি কোভিড-19 পেশেন্ট ছিলাম, করোনা পেশেন্ট ছিলাম। মুগদা হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানেও অনেক ঘটনা আমাকে নিয়ে, কারণ আমি নিচে এসে সেখানকার প্রশ্নটি বলুন। এই প্রশ্নটি হচ্ছে যে এই যে প্লাজমা নিয়ে যে কথাগুলো হচ্ছে, হ্যাঁ, তবে তার আগে আমি একটু একটা জিনিস সংযুক্ত করতে চাই। এই যে আপনারা এতক্ষণ বললেন, আমি শুনলাম যে ঔষধ নিয়ে যে কথাগুলো হচ্ছিল, আসলে এই যে আমরা মানে যখন একজন রোগী পজিটিভ হয় বা তার মধ্যে সিমটম দেখা যায়, তখন ওনারা ওই যে 333 অথবা এইসব জায়গায় ফোন করে টেলিমেডিসিন সেবা নেয়। তখন কিন্তু সেখানকার ডক্টররা মানে আমাদেরকে বা আমাদের মতো যারা করোনা রোগী আছেন বা সিমটম আছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় যে আপনারা এই ওষুধগুলো খান, এই ওষুধগুলো খান। তো তখন কিন্তু কোনো ব্যবস্থাপত্র, লিখিত ব্যবস্থাপত্র দেওয়া হয় না, কোনো প্রেসক্রিপশন দেওয়া হয় না। তখন ওই লোকগুলো নিচে নেমে তাদের সামনের পরিচিত দোকান থেকে এই ওষুধগুলো সংগ্রহ করার চেষ্টা করে, এবং এই প্র্যাকটিসগুলো। আপনার প্রশ্নটা কি দর্শক, আপনার প্রশ্নটি কি? আপনি যেগুলো বলছেন এগুলি আলোচনা করছি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে ডক্টররা যদি মানে গণহারে প্লাজমার ব্যাপারটা না চাহিদাপত্র বা এই রিকুইজিশন না দেয়, তাহলে কিন্তু প্লাজমার এতটা বাণিজ্য বা এই ব্যবসার মানে হয় না। হতো কি? জি, ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি বোঝা গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক সাইদুর রহমানের সঙ্গে আবারও যুক্ত হতে চাই। অধ্যাপক সাইদুর রহমান, এর আগে আপনি বলছিলেন যে এই যে রিজেন্ট কিংবা জেকেজি কিংবা নানা অবস্থাপনার যে অভিযোগ, সেগুলোর প্রভাব বড় ধরনের রয়েছে। তাহলে এগুলোর দায় যদি থাকে, তাহলে এইগুলোর জন্য দায় কারা নেবে? স্বাস্থ্য অধিদপ্তর নেবে, হাসপাতালগুলো নেবে, চিকিৎসকরা নেবে, কে নেবেন? একটা ব্যবস্থাপনাগত ফেলিওর। স্বাভাবিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্বে পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট অধিদপ্তর এবং নীতিগত পর্যায়টা হচ্ছে মন্ত্রণালয়ের। অতএব এই ক্ষেত্রে পুরোপুরি দায়িত্ব বন্টন করে এই পুরো যে সকল ক্ষেত্রে অব্যবস্থাপনা হয়েছে, দুর্নীতি হয়েছে এবং যে সকল ক্ষেত্রে আসলে সমন্বয়হীনতা হয়েছে, এই জায়গাগুলো চিহ্নিত করা খুবই জরুরি। কারণ এটা আমাদের যদি আমরা ভাবি যে আজকে এই মুহূর্তে করোনা কোভিড তো শেষ হচ্ছে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়াতে আমাদের ভবিষ্যতে যেন এগুলো পুনরাবৃত্তি না ঘটে এবং এগুলো ব্যবস্থাপনা আমাদের যদি সফল হতে হয়, অবশ্যই যে কথাগুলো বললেন আপনি, মন্ত্রণালয়, অধিদপ্তর, হাসপাতাল পর্যায়ে, প্রতিটি পর্যায়ে, জেলা পর্যায়ে, যেই পর্যায়ে যাদের ব্যবস্থাপনায় ফেলিয়ার এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততা দেখা যাবে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা জরুরি। অন্যথায় এটা কোনোভাবেই আমরা আসলে মহামারী আমাদেরকে নৈতিকতার একটা মহামারী দেখাচ্ছে, এই মহামারী আমাদের অব্যবস্থাপনার মহামারী দেখাচ্ছে, ওষুধের অপব্যবহারের মহামারীর সঙ্গে পরিচয় করাচ্ছে, তথ্যের অপব্যবহারের মহামারীর সঙ্গে পরিচয় করাচ্ছে। কোভিড মহামারী আমাদের সম্পূর্ণ উন্মোচিত করে দিচ্ছে আমরা বিজ্ঞান থেকে কত দূরে চলে গেছি, আমাদের বিজ্ঞান মনস্কতার যে তীব্র অভাব, এই সবটুকু আর এক্সপোজ হয়ে যাচ্ছে সমস্ত মানুষের সামনে। আমরা মনে করি যে এই ক্ষেত্রে আপনাদের মতন মিডিয়াগুলো যারা রেসপন্সিবল মিডিয়া, আমি বলবো মিডিয়ার মধ্যে অনেকে খুবই রেসপন্সিবলি বিহেভ করেছেন, যারা নাকি এই সমস্ত গুলো প্রচারে সক্রিয় অংশগ্রহণ করছে। অর্থাৎ যারা রেসপন্সিবল মিডিয়া, তাদেরকে আসলে জাতি গঠনে এখন ভূমিকা রাখতে হবে। এবং এই যে কথা, যে প্রশ্নটা আপনি উত্থাপন করলেন, এই নৈতিকতা বিরোধী কাজগুলোর সঙ্গে, বিজ্ঞানহীনতার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে সরাসরি আসলে স্পষ্ট করে দেওয়া মানুষের সামনে এবং তাদের আইনের আওতায় আনা দরকার। অন্যথায় আসলে এই আগামী দিনগুলো আরো ভয়াবহ হবে প্রতিদিন, কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে আরো সংক্রমণ বাড়ছে। আমরা জানি আশঙ্কার কথা তা নাই বা বলি, কিন্তু ভবিষ্যতের দিনগুলোতে যদি আমাদেরকে সামলাতে হয়, আমাদেরকে এখনই এটা অ্যাড্রেস করতে হবে। জি স্যার, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু যুক্ত হতে চাই আইয়ুব হোসেনের সঙ্গে। জনাব আইয়ুব হোসেন, আমাদের ফেসবুকে একজন দর্শক মাকসুদ সজল, তিনি প্রশ্ন করেছেন যে চিকিৎসকের অপ্রতুলতা, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি নাগরিকদের আস্থাহীনতা,
এইসব কারণে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে মানুষকে উৎসাহিত করছে কি না? আসলে প্রেসক্রিপশন ছাড়া আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে যে প্রেসক্রিপশন ছাড়া কিন্তু ওটিসি ড্রাগ ব্যতীত বিক্রয় করা নিষিদ্ধ। এখন বিভিন্ন দোকানিরা আমাদের সেরকম অভিযোগও আমরা পেয়ে থাকি যে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের জনসচেতনতামূলক আমরা অনেক প্রোগ্রাম করেছি তাদের সেই কমিউনিটিকে নিয়ে, যাতে তারা একটা প্র্যাকটিসে আসে যে যাতে প্রেসক্রিপশন ছাড়া তারা ওষুধ কোনোভাবে বিক্রয় না করতে পারে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, যেমন সাইদুর স্যার এখানে আছেন, যখন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিষয়গুলো আমাদের কাছে জোরে সোরে আসলো, তখন আমরা কিন্তু সারা বাংলাদেশে ওষুধ যারা বিক্রেতা আছে তাদেরকে কিন্তু আমরা নোটিশ করেছি যে তারা যাতে প্রেসক্রিপশন ছাড়া কোনোভাবে অ্যান্টিবায়োটিক বিক্রয় না করে, এবং জনসাধারণকেও কিন্তু আমরা সচেতন করেছি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যাতে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ না কিনে, এবং সে যাতে যখন কিনে সাথে ফুল কোর্স কিনে এবং সেটা যাতে ফুল কোর্সটা সে সেবন করে। সেই ধরনের সচেতনতামূলক আপনারা হয়তো সেটি জনগণকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচেতন করার চেষ্টা করেছেন, কিন্তু একজন দর্শক যে বিষয়টি বলছেন যে এই যে চিকিৎসকের অপ্রতুলতা, স্বাস্থ্য খাতের প্রতি মানুষের আস্থাহীনতা, এসব কারণেই সাধারণ মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে উৎসাহিত হচ্ছে কিনা। এটা আসলে ডক্টররা বলতে পারবে, এটা ওষুধ প্রশাসনের উত্তর নয় আসলে, যে সেরকম এটা চিকিৎসার বিষয়। আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা ওষুধকে সহজলভ্য করব, মানুষ যাতে সহজভাবে ওষুধটা পায়, সে মূল্য আমরা নিয়ন্ত্রণ করে থাকি, সেভাবে সেই ভূমিকাটুকু আমাদের আছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন। আমি আবার একটু সাইদুর রহমানের সঙ্গে যুক্ত হতে চাই। অধ্যাপক সাইদুর রহমান, এই দর্শকের প্রশ্নটি আপনি শুনেছেন কিনা আমি জানি না, একটু আরেকবার করতে চাই। যেটি দর্শক বলছেন যে চিকিৎসকের অপ্রতুলতা, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা, এসব কারণে এই মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবনে উৎসাহিত হচ্ছে কিনা। খুবই একদম খুবই ভালো প্রশ্ন এটা। একেবারে যে প্রথম কথাটি চিকিৎসকের অপ্রতুলতা, এই প্রশ্নটি আসলে বোঝা দরকার ছিল যে কোভিড-19 ব্যবস্থাপনায় চিকিৎসকের সঙ্গে যে কথাটা বলা হচ্ছে, চিকিৎসকের সংখ্যা চেয়ে মূলত ব্যবস্থাপনার কানেক্টিভিটিটা ইম্পর্টেন্ট ছিল, যেখানে টেলিমেডিসিন, টেলিহেলথ এখানে কি রোল প্লে করছে। পৃথিবী জোড়াই আসলে সমস্ত পৃথিবীতে এই কোভিড ব্যবস্থাপনায় মানুষকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের চেষ্টাটা চলেছিল, কিন্তু এটা সফল হয়নি। অর্থাৎ মানুষ যে সনাতনী ভাবে যেভাবে অভ্যস্ত হয়ে উঠেছিল চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার, সেই পরামর্শ গ্রহণের ক্ষেত্রে তাদের এই কালচারাল শিফটটা হয়নি। এই কালচার শিফট না হওয়ার কারণে ওনারা ভাবতে আরম্ভ করেছেন, কারণ এটা খুবই রিয়ালিটি, যেটা এত বেশি কন্টাজিয়াস একটা ডিজিজ, যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবসময় যতক্ষণ সিমটমটা হাসপাতালে আনার বাধ্যবাধকতা তৈরি না করে ততক্ষণ তাকে আসলে বাসায় রেখে চিকিৎসা করা দরকার। অতএব পারসেপশনটা মানুষের হয়েছিল যে চিকিৎসক বোধহয় যথেষ্ট নেই। আর ব্যবস্থাপনাগত ফেলিয়ার যেটা বলছে বারবার, যে হাসপাতালে এটা সত্য যে বাংলাদেশে আসলে, বাংলাদেশে না পৃথিবীর আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সব দেশে আসলে এটা একটা নতুন অবস্থা ছিল। প্রথম কয়েক মাস একটু ধাক্কা খেয়েছে। আমাদের বাংলাদেশে আপনারা এখন খেয়াল করবেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, এবং মোটামুটি ভাবে কোভিড ব্যবস্থাপনায় রোগীদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে প্রথম দিকে যেভাবে হাসপাতাল দৌড়াচ্ছিল, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, অক্সিজেন ছিল না, এই বাস্তবতাগুলো আস্তে আস্তে উন্নত হয়েছে, ডায়াগনোসিসের ক্ষেত্রে উন্নতি হয়েছে। আমরা মনে করি যে অব্যবস্থাপনাটা একটু হলেও ইমপ্রুভ করছে। তবে ওই দর্শকের প্রশ্নটি সঠিক, যে উনি যে বলেছেন যে আসলে চিকিৎসকের অপ্রতুলতা এবং ব্যবস্থাপনাগত ফেলিয়ারের কারণে মানুষ তারা নিজেরা যেটাকে আমরা সেলফ মেডিকেশন বলি সেটা চেষ্টা করেছে। এই জায়গাটায় আমাদের ইন্টারভেন করা দরকার ছিল, যে আসলে এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে, কারণ চিকিৎসকের চেয়ে আপনি নিজের চিকিৎসা নিজে করতে যাওয়াটা বেশি ঝুঁকিপূর্ণ। স্যার ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গে আসতে চাই স্যার, সেটি হচ্ছে যে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে যে প্রেসক্রিপশনে, অর্থাৎ চিকিৎসকরা যে ব্যবস্থাপত্র দিবেন সেখানে ওষুধের জেনেরিক নেম লিখতে হবে, কোনো কোম্পানির নাম, ব্র্যান্ড নেম উল্লেখ করা যাবে না। দু একটি ব্যতিক্রম বাদে সকল সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা ব্র্যান্ড নেমটি লিখেন, কারণ ওষুধ কোম্পানির লোকজন চেম্বারের বাইরে দাঁড়িয়ে থাকেন, প্রতিটি প্রেসক্রিপশন ওষুধ কোম্পানির লোকজন চেক করেন যে রোগীকে তার কোম্পানির ওষুধটি লেখা হয়েছে কিনা। না লেখা হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের চেম্বারে ঢুকেন এবং সেই ওষুধটি লেখাতে চিকিৎসককে উৎসাহিত করেন। এর জন্য কিছু বিনিময় মূল্য রয়েছে, সেটি আপনি নিশ্চয়ই জানেন। তো এটি কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, এক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? আমি আপনাকে এই ক্ষেত্রে বলবো যে এটা একটা টু এজ সোর্ড। আমি খুবই ব্যক্তিগতভাবে আমি সবসময় দীর্ঘ 30 বছর যাবৎ জেনেরিক প্রেসক্রিপশনের পক্ষে ওকালতি বলেন আর এটার পক্ষে তৎপরতা চালানো বলেন করছি। কিন্তু বাংলাদেশে আমরা যদি এই কথাটা নিশ্চিত করি যে হ্যাঁ
প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা থাকবে। আপনি ভেবে দেখেন এই দেশে প্রায় 200-র উপরে কোম্পানি ওষুধ উৎপাদন করে এবং ওনারা ডিজি ড্রাগ যেভাবেই বলুন না কেন, আপনারা আমরা সবাই জানি যে আমি যদি আজকে একটি ড্রাগের প্যারাসিটামল লিখে দিই, যদি এটা একটা দোকানদারের নির্বাচনের স্বাধীনতা হয় এবং তিনি যে প্যারাসিটামলটি দিবেন, আপনি নিশ্চিত থাকেন চিকিৎসকের প্রধান কাজটি হচ্ছে রোগীকে ভালো করা। অতএব উনি হয়তো দামি প্যারাসিটামলটির নাম লিখবেন, বা প্যারাসিটামল উদাহরণ বলছি আর কি, দামি ওষুধটির নাম লিখতে পারেন, কিন্তু উনি যেটিতে রোগ ভালো হবে না সেরকম ওষুধের নাম উনি লিখতে চান, ব্র্যান্ড লিখবেন না। অতএব এখানে আপনি যে প্রশ্নটা এনেছেন সেখানে অবশ্যই, তাহলে স্যার আমার প্রশ্ন, যে ওষুধের রোগ ভালো হবে না স্যার, আমার প্রশ্নটি যে ওষুধের রোগ ভালো হবে না সে ওষুধের নাম হয়তো চিকিৎসক লিখবেন না, কিন্তু সে ওষুধ বাজারে আসবে কেন? তাহলে রেগুলেটরি সংস্থা কি করছে? মানে যেহেতু প্যারাসিটামলের কথা বলছেন, একই প্যারাসিটামল তো বিভিন্ন কোম্পানি বাজারে দিচ্ছে, তার মানে কোনো কোম্পানির প্যারাসিটামলটি হয়তো মানসম্পন্ন নয়, এটি তো বোঝাতে চাচ্ছেন স্যার। তাহলে স্যার যেটি মানসম্পন্ন নয় সেটি কেন বাজারে আসবে? খুবই ভ্যালিড প্রশ্ন। অ্যাপারেন্টলি একাডেমিক্যালি অন মিডিয়া বলতে হলে আমাকে বলতে হবে যে 3%, ওনাদের যে রিপোর্ট হয় 2 থেকে 3% ড্রাগ সাবস্ট্যান্ডার্ড, আমাকে এটা অন রেকর্ড বলতে এটা বলতে হবে। কিন্তু রিয়ালিটি আসলে এই বাস্তবতাটা, এটা 2%-এর সাবস্ট্যান্ডার্ডের এই বাস্তবতা রিফ্লেক্ট করে না। কিন্তু এটা তো আইনি ডিবেটে যাবে না আজকে এখানে। আমি সেই জন্য বলছি যে এই আইনি বিতর্কে জড়াতে চাই না। উনি ডিজি ড্রাগের পক্ষ থেকে বলবে যে আমাদের রিপোর্টে গত বছর আমরা এত 3000 বা 4200 টেস্ট করেছি এবং এর মধ্যে এত % 2% সাবস্ট্যান্ডার্ড দেখেছি আমরা। অতএব সেটা হচ্ছে সত্যিকারের বাস্তবতা। আইন বলে ওনারা ছাড়া কেউ ওষুধ পরীক্ষাও করতে পারবে না। এগুলো হচ্ছে বাংলাদেশ। এটা ব্রিটিশ আমলে তৈরি করা 1940-এর আইন অনুযায়ী এখন পর্যন্ত ওনারা ছাড়া কেউ ওষুধ মানে কোয়ালিটি অ্যাসিওর করতে পারবে না। অতএব অন্য কেউ যদি প্রমাণও করে সেটা কথা বলতে পারবেন না। অতএব আমি সেই জন্য সে আইনি বিতর্কে জড়াতে চাচ্ছি না। কিন্তু রিয়েলিটি আমি যে কথাটা বললাম, এই পারসেপশনটা প্রেসক্রাইবার কমিউনিটি, সাধারণ মানুষ সবার মধ্যে আছে। আমি সেই পারসেপশনটাকে মেনশন করলাম মাত্র, এবং বললাম যে আপনি যদি আপনার অসুখের জন্য, আজকে মিস্টার রুমেল আপনাকে যদি বলি যে আপনার জন্য একটি ব্র্যান্ড নির্বাচনের স্বাধীনতা আপনি কি দোকানদারকে দিতে চান নাকি চিকিৎসককে, আপনি নিজে ভেবে দেখেন যে আপনি আসলে কাকে এই স্বাধীনতাটা দিবেন। হাইকোর্টের রায়টি বুঝলাম, আমি জেনেরিক লিখলাম, কিন্তু আপনি জেনেরিকের মধ্যে, এই জেনেরিকের মধ্যে যদি একটি ব্র্যান্ড নির্বাচন করতে হয়, সেই স্বাধীনতা বা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি আসলে কাকে দিবেন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা? একটি এই দোকানদার নাকি একজন এমবিবিএস ডাক্তার বা তার চেয়ে যোগ্য লোক? জি স্যার, ধন্যবাদ আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু আয়ুব হোসেনের সঙ্গে যুক্ত হচ্ছি, অল্প সময় রয়েছে আমার হাতে। জনাব আয়ুব হোসেন, সাইদুর রহমান স্যার যে বিষয়টি বলছেন, হয়তো চিকিৎসক আসলে যে ওষুধটি মানসম্পন্ন সেটির কারণে হয়তো ব্র্যান্ড নেম লেখেন, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যদি কোনো ব্র্যান্ডের ওষুধ মানসম্পন্ন না হয়, অর্থাৎ একই জেনেরিক ওষুধ, তাহলে সেটি বাজারে আসবে কেন? রেগুলেটরি সংস্থা তাহলে কি করে? অবশ্যই মানসম্পন্ন ওষুধ বাজারে থাকবে, এবং ডাক্তার কিন্তু জানছে না কোনটা মানসম্মত কোনটা সম্পন্ন যতক্ষণ সে কোনো পরীক্ষায় নিশ্চিত হতে না পারছে। আমার মনে হয় ডক্টর যে লিখছে ব্র্যান্ড নেম, তার লেখার পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং সে সেভাবেই ব্র্যান্ড নেমে লিখছে। এখন ব্র্যান্ড নেম সিলেকশন করার যে দায়িত্বটা বললো, যে আমাদের স্যার বললেন, সাইদুর স্যার বললেন যে দোকানিকে যদি আমি দেই, সে বিভিন্ন কোম্পানির ওষুধ দিতে পারে, এবং যতক্ষণ পর্যন্ত না একটা ব্র্যান্ডেড ওষুধ যে সাবস্ট্যান্ডার্ড না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কেউ বলতে পারছে না যে সেটা সাবস্ট্যান্ডার্ড। এবং আমাদের যে স্যার যেটি বলেছেন এটি একদিক দিকেই সঠিক, যে আসলে আমি একজন রোগী হিসাবে আমার ব্র্যান্ড ঠিক করার দায়িত্ব চিকিৎসককে দিব না নাকি দোকানে দিব, এটি সঠিক। কিন্তু প্রশ্নটি হচ্ছে, এরকম অভিযুক্ত রয়েছে যে কোনো চিকিৎসক আসলে কোনো বিনিময় মূল্যের কারণেই কোনো ব্র্যান্ডের নাম লেখেন, এটিও কি সত্যি কিনা? না, এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না, মন্তব্য করতে পারিও না, যে আমাদের সেরকম কোনো মন্তব্য নাই এই ক্ষেত্রে। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি তাকেও। সেই সঙ্গে আমার সহকর্মী মুজাহিদ শুভকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।